মাসুল জানা সিরিজের গল্প আমি সোহানা পর্ব 10। প্লেনটা সেসনা স্কাইওয়াগন 300 হর্স কন্টিনেন্টাল 10520 ইঞ্জিন। মালপত্র তোলা ও নামানোর জন্য দুপাশেই একটা করে বড় দরজা আছে। পানির ড্রামগুলোকে জায়গা করে দেওয়ার জন্য দুটো বাদে বাকি সব সিট সরিয়ে ফেলা হয়েছে। প্রতিটি ড্রামে 30 গ্যালন করে পানি থাকে। সপ্তাহে 2 বার মাসে যায় সেসনা। প্লেনের ডেকে দুটো বড় সুটকেস তুলল রানা। 4 ড্রাম পানি ও খাবার ভর্তি একটা কাঠের বড় বাক্স আগেই তোলা হয়েছে। এগুলোর সঙ্গে 3 জন আরোহী উঠলে সেসনার ধারণ ক্ষমতা ছাড়িয়ে যাবে, তবে সেটা উদ্বিগ্ন হবার মতো কিছু নয়। এয়ারফিল্ডের গরম টারমার্ক ধরে হেঁটে এলো সোহানা। পেছনেই রয়েছে আশরাফ। হালকা হলুদ ফুলহাতা শার্ট ও ঢোলা স্ল্যাক্সে পরিবেশের সঙ্গে বেমানান, প্রায় বিদঘুটে লাগছে তাকে। ব্যাপারটা আরো হাস্যকর হয়ে উঠেছে ফিতে বাঁধা ব্রাউন জুতো পরায়। তার মন খুব খারাপ, কাজেই ব্যাপারটা লক্ষ্য করলেও চুপ করে আছে সোহানা। একই ধরনের কাপড় পরেছে রানা ও সোহানা, ধূসর কমবেট ড্রেস। দেখে মনে হবে যুদ্ধ করতে যাচ্ছে ওরা। প্লেনে উঠে তাড়াতাড়ি সোহানার পাশের সিটটা দখল করে নিল আশরাফ। ওদের ঠিক পেছনে কাঠের বাক্সটার উপর বসলো রানা। হাত বাড়িয়ে সিটের পাশের একটা হাতল ঘোরালো ও। আশরাফের সিটটা পেছন দিকে হেলে পড়লো খানিকটা। হেলান দিয়ে বসো, আরাম পাবে, বলল রানা। খোলা দরজা দিয়ে প্লেনে চড়লো এক লোক, এক হাতে ফ্লাইং হেলমেট। দাগবহুল নীল জিন্স আর রং ওঠা শার্ট পরে আছে। মাথা ভর্তি কাঁচা পাকা চুলের নিচে মুখটা প্রাণচঞ্চল এক তরুণের, কিন্তু চোখ দুটো ঠান্ডা ও শান্ত। 7 ঘাটের পানি খাওয়া লোক, নিজেকে মনে করিয়ে দিল রানা। বলল, আরে ওয়াটসন, তুমি? হাই রানা। নরম আমেরিকান কণ্ঠস্বর, ঠান্ডা ও শান্ত। পাংশুটের চোখের মতোই ভাব বোঝা যায় না। হাই ম্যাম, লং টাইম। হ্যাঁ, অনেক দিন, বলল রানা। কেমন চলছে তোমার? রেগুলার হয়ে গেছি রানা। হেলমেট পরে দরজাটা বন্ধ করলো বিল ওয়াটসন। তোমরা সবাই রেডি তো? হ্যাঁ, এজেন্ট বলছিল তোমার জন্য ভালো একটা জায়গা আছে, মাস থেকে মাইল 8 দূরে। ওখানে আমাদেরকে তুমি নিরাপদে নামিয়ে দিতে পারবে। শিওর। লম্বায় খানিকটা ছোট, তবে ম্যানেজ করে নেব। মাথা ঝাঁকালো রানা। ওয়াটসন যখন আশ্বাস দিচ্ছে তখন আর চিন্তার কিছু নেই। স্যার ক্যানিং যখন বললেন তার পাইলট ইউরোপ ও আমেরিকার 6 জন সেরা পাইলটের একজন, ও ধরে নিয়েছিল ভদ্রলোক বাড়িয়ে বলছেন। ওয়াটসনকে দেখে ভুলটা ভেঙে গেছে ওর। বিল ওয়াটসন উড়তে জানে। শুধু যে পেশা তা নয়, ওড়াটা তার নেশা। যে কোনো প্লেন নিয়ে উড়তে পারে সে। দুর্যোগের সময় বেশিরভাগ পাইলট যখন মাটি ছাড়তে চায় না, দেখা যাবে প্লেন নিয়ে দিব্যি ওঠানামা করছে বিল ওয়াটসন। মজার ব্যাপার হলো, নিয়ম ধরে প্লেন চালানো শেখেনি সে। প্লেন যেন তার অস্তিত্বের একটা অংশ, ধাতব কলকবজার সমষ্টি মাত্র নয়। সেজন্যই তাকে দেখে মনে হয় প্লেনের সঙ্গে ওড়ে সে, প্লেনটাকে চালায় না। মানুষ তার ডানার সাহায্যে উঠতে পারলে যেসব কায়দা কসরত করে মনের শখ মেটাতো, ডানা না থাকা সত্ত্বেও প্লেনটাকে নিয়ে তার চেয়েও মজার ও বিপজ্জনক কায়দা কসরত করতে দেখাতে পারে ওয়াটসন অবলীলায়। এয়ার সার্কাসের হয়ে প্লেন চালিয়েছে ওয়াটসন। বিভিন্ন সময়ে আমেরিকান ও রাশিয়ার জেট ফাইটার চালিয়েছে দূরপ্রাচ্যে। এয়ারলাইন্সের পাইলট হিসেবে বড় আকারের জেটও চালিয়েছে। চোরাই মাল অর্থাৎ আর্মস, সোনা ও হেরোইন নিয়ে আকাশ পাড়ি দিয়েছে। আইনসম্মত হোক বা না হোক, সেটা বিল ওয়াটসনের দেখার বিষয় নয়। সে ভাড়া খাটে, টাকা দিলেই ভাড়া খাটে। পক্ষ বিপক্ষ বলে কিছু নেই তার কাছে। কারোর প্রতি বিশ্বস্ত নয় সে, শুধু একজন বাদে, যে তাকে টাকা দেয়। রানা ও সোহানা তাকে 3 বার ব্যবহার করেছে অতীতে। একবার তাইওয়ান, একবার হাইফা, শেষবার এথেন্স থেকে পালাবার দরকার হওয়ায়। ওদের পরিচয় সম্পর্কে তার কোনো ধারণা নেই, তবে হয়তো আন্দাজ করে নিয়েছে আন্তর্জাতিক চোরাচালানি দলের সদস্য হবে। প্রচুর টাকা নিলেও বেইমানির কোনো চেষ্টা না করে ওদেরকে নিরাপদ গন্তব্যে পৌঁছে দিয়েছে সে। তবে টাকার পরিমাণ বাড়িয়ে নেওয়ার সময় এক পর্যায়ে বলেছিল, নিজেদের গরজেই ওদের উচিত তাকে বেশি টাকা দেওয়া, কারণ তাহলে ওদের প্রতিপক্ষরা ওকে আরো বেশি টাকা অফার করে কিনে নিতে পারবে না। ফ্রিল্যান্স ও ভবঘুরে টাইপের লোক সে, একটানা বেশি দিন কোথাও থাকে না। ফেরার পথে ফুয়েল নেবে কোত্থেকে ওয়াটসন? জানতে চাইল রানা।
লোকজনদের আমি পরে নিয়ে গেছি ওখানে, বলল ওয়াটসন। ওদেরকে সাবধানে পাশ কাটিয়ে ককপিটের দিকে এগুলো সে। তার আগে 3 সপ্তাহ ধরে প্রতিদিন গ্যাস আর পানি পৌঁছে দিয়েছি। মাসে আমাদের সব জিনিসই প্রচুর পরিমাণে মজুদ আছে। সোহানা জানতে চাইল, ওয়াটসন, মাসে বেমানান কিছু লক্ষ্য করেছো তুমি? এমন কোনো লোককে দেখেছো যাদেরকে তুমি ওখানে নিয়ে যাওনি, বা অন্য কোনো প্লেন? প্রফেসর ওয়াটসনকে চিন্তিত বলে মনে হয়েছে তোমার তার আচরণে? দাঁড়িয়ে পড়ল ওয়াটসন, প্রথমে রানার দিকে, তারপর সোহানার দিকে তাকালো। চোখে হাসি নেই, কৌতূহল নেই, মুখে কোনো ভাব ফুটল না। নিচের ঠোঁটটা হঠাৎ কামড়ালো সে। আমি ম্যাম, সমীহের সঙ্গে বলল, মাথা নাড়ল। এসব লক্ষ্য করার মানসিকতা কোনো কালে ছিল আমার? আমি শুধু উড়ে যাই আর ফিরে আসি। কে কি করছে চেয়েও দেখি না, মাথাও ঘামাই না। ককপিটে ঢুকে পাইলটের সিটে বসলো ওয়াটসন। রানার দিকে ফিরে সোহানা বলল, লোকটার কিছুই বদলায়নি। রানা কোনো মন্তব্য করল না। খক খক করে উঠে স্টার্ট নিল ইঞ্জিন। সেফটি বেল্ট বাঁধলো আশরাফ। বলল, তোমাদের পুরনো বন্ধু তাই না? তার মানে দলে আর একটু ভারী হলাম আমরা। মাথা নাড়ল সোহানা। ওয়াটসন শুধু উড়াউড়ির ব্যাপারে আগ্রহী, কারো দলে থাকতে রাজি না। তবে স্যার ক্যানিং তাকে চাকরি দিয়েছেন, তার কাছ থেকে বেতন পায়, কাজেই তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে সে। ফ্লাইং অর্ডার্স, দ্যাট ইজ। তার বাইরে আর কিছু জানতে চায় না সে। অনেক পেছনে ও উত্তরে রয়েছে অ্যাটলাস পর্বতমালা। ওদের শেষনা অসংখ্য বালিয়ারি পেরিয়ে এসেছে। এই মুহূর্তে যতদূর দৃষ্টি চলে 2 দিগন্ত পর্যন্ত বিস্তৃত বাদামি রঙের কার্পেটের মতো শুধু বালি আর বালি। মাঝে মাঝে দ্বীপের মতো মাথাচাড়া দিয়ে আছে কালো বা খয়েরি পাথরের স্তূপ। প্লেনের ভেতর খুব যে গরম লাগছে তা নয়, তবে বাম পাশের সূর্যটা এত বেশি উজ্জ্বল ও প্রখর যে ওদিকে তাকানো যায় না। বাধ্য হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে থাকতে হচ্ছে আশরাফকে। মরুভূমির বিশালত্ব উপলব্ধি করে নিজেকে তার অতি ক্ষুদ্র ও নগণ্য বলে মনে হলো। 3 ঘন্টা হলো একটানা উঠছে ওরা। মাত্র একবার প্রাণের চিহ্ন দেখতে পেয়েছে সে। 10টা উট একটা বালির ঢাল বেয়ে নেমে যাচ্ছে। আরোহী সহ ওগুলোকে কালো বিন্দুর মতো দেখালো। 2 বার শিংওয়ালা গজলা হরিণ দেখেছে রানা ও সোহানা। চোখ কুচকে বহু চেষ্টা করার পরও আশরাফের দৃষ্টিতে ধরা পড়েনি ওগুলো। এলাকা ভেদে, বলল সোহানা, তাকানোর ভঙ্গি বদলাতে হবে তোমাকে। জঙ্গল, মরুভূমি, শহর, প্রতিটির জন্য আলাদা দৃষ্টি আছে। সামান্য একটু প্র্যাকটিস করলে তুমিও দেখতে পাবে। সূর্য নিচের দিকে নেমে এসেছে। এই সময় প্লেনের কন্ট্রোল অটোমেটিকে দিয়ে ককপিট থেকে বেরিয়ে এলো বিল ওয়াটসন। সেসনার ইঞ্জিন তেমন শব্দ করে না, তবু তার গলা নরম বলে একটু চড়াতে হলো। 8 ঘন্টার মধ্যে তোমাদেরকে নামিয়ে দেব রানা। সম্বোধনের মধ্যে ব্যঙ্গ বা কৌতুক নেই, থাকলে নির্লিপ্ত একটা সুর আছে। জায়গাটা কিরকম ওয়াটসন, একটু ধারণা দাও, বলল রানা। সমতল বালি আর নুড়ি পাথর, পাশে নিচু আঁকাবাঁকা একটা রিজ, পানি নেই। কাঁধ ঝাঁকালো ওয়াটসন। কতদূর পর্যন্ত পানি নেই তা একমাত্র ঈশ্বরই বলতে পারবে। তবে এজেন্টের কথা মতো তোমাদের জন্য অতিরিক্ত একটা ড্রাম তুলেছি প্লেনে, ঠিক আছে? লোকবসতি? পাগল? ক্যারাভান রুট আশেপাশে থাকতে পারে, তবে আশেপাশে নয়, অনেক পূর্বে ও উত্তরে। কথা দিচ্ছি কারোর সাথে তোমাদের দেখা হবে না। ধন্যবাদ। কন্ট্রোলে ফিরে গেল ওয়াটসন। পেছন থেকে আশরাফকে বলল রানা, খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। রিজটা ছায়া দেবে, একটা গুহাও পেয়ে যেতে পারো। মাথা ঝাঁকালো আশরাফ। তার ভূমিকা আগেই নির্দিষ্ট করা হয়েছে। মাছ থেকে কয়েক মাইল দূরে থাকবে ওদের ঘাঁটি, ঘাঁটির দায়িত্ব থাকবে তার উপর। দিন 10 পানি ও খাবার আছে ওদের সঙ্গে। প্রথম রাতে রানা ও সোহানা পায়ে হেঁটে মাসে যাবে, তার মানে আজ রাতেই। প্রায় একটা ঝাঁকি খেয়ে হঠাৎ উপলব্ধি করলো আশরাফ, পরবর্তী প্ল্যান এখনো ঠিক করা হয়নি। অবস্থা বুঝে ব্যবস্থা করা হবে, আগে ওরা মাছের পরিস্থিতি দেখে ফিরে আসুক। রানা বলল, আর্মস বেশিরভাগই তোমার কাছে রেখে যাবো আমরা আশরাফ। ওখানকার পরিস্থিতি বুঝে যখন যা দরকার নিয়ে যাব পরে। তুমি তো কার 15 চালাতে জানো, কটেজে থাকতে শিখিয়েছিলাম, বলল সোহানা। বলা যায় না, এক্সট্রা একজন গানম্যান দরকার হতে পারে আমাদের।
অবশ্য তুমি যদি রাজি থাকো। আশরাফের চোখের সামনে জেনের নিষ্পাপ সরল মুখটা ভেসে উঠল। চোয়াল শক্ত করল সে। হ্যাঁ, বিড়বিড় করে বলল, আমি রাজি। সূর্য এখন দিগন্ত ছুঁই ছুঁই করছে, সরাসরি ওদের সামনে। প্লেন ঘুরিয়ে নিল ওয়াটসন। পূব দিকে মুখ করে ল্যান্ড করবে সে। নিচে নামছে প্লেন। এরই মধ্যে গাঢ় ছায়া মুড়ে ফেলেছে নিচের মরুভূমিকে। কোথায় ল্যান্ড করবে ওদেরকে দেখালো ওয়াটসন। জায়গাটাকে ঘিরে একবার চক্কর দিল প্লেন, তারপর আবার নামতে শুরু করলো। ল্যান্ড করার সময় কোনো ঝাঁকি লাগলো না। কাকরের চাকা পড়ায় শুধু একটা কাঁপন অনুভব করলো ওরা। বিল ওয়াটসনের সেসনা যেন একটা হালকা প্রজাপতির মতো বালি ছিল। অনেক কষ্টে একটা ঢোক গিলল আশরাফ। এখনো তীর বেগে ছুটছে ওদের প্লেন। সামনে তীক্ষ্ণ বাঁক নিয়েছে রিজটা। সরাসরি পাথরের একটা পাঁচিলের দিকে ছুটছে ওরা। তার হাত ধরে মৃদু চাপ দিল সুহানা। ভয় পেও না, ওর নাম বিল ওয়াটসন। ঢালু পাথর প্রাচীরের গায়ে চওড়া একটা ফাটল দেখা গেল। তার ঠিক 10 গজ দূরে দাঁড়িয়ে পড়ল সেসনা। বন্ধ হলো ইঞ্জিন, থামলো কাপড়। অলস ভঙ্গিতে নিজের সিট থেকে উঠে দাঁড়ালো বিল ওয়াটসন। 10 মিনিট ওয়াটসন, বলল রানা। আশরাফ, ড্রামের রশিগুলো খোলো। সোহানা, এসো, আশপাশটা আগে একবার দেখে নেই। দরজা খুললো সোহানা। সিঁড়ি বেয়ে নেমে এলো নিচে, পেছনে রানা। ইতিমধ্যে সূর্য ডুবে গেছে। হঠাৎ করে প্রায় অন্ধকার হয়ে গেছে চারদিক। পাথর ও বালি গরম হয়ে আছে এখনো। আঁচ লাগলো হাতে ও মুখে। দিনে গরম, রাতে শীত, বলল সোহানা। আশরাফের সহ্য হলে হয়। জেনির জন্য এমন উতলা হয়ে আছে, এসব বোধহয় লক্ষ্যই করবে না, বলল রানা। তাকিয়ে আছে পাথুরে প্রাচীরের গায়ে চওড়া ফাটলটার দিকে। মালপত্র নামানোর পর ভেতরটা একবার দেখতে হবে। দেখে মনে হচ্ছে ঘাঁটি হিসেবে কাজে লাগানো যাবে। আলোর টানেলটা প্রচন্ড এক ঘুষির মতো লাগলো রানাকে। কোন ধরনের স্পটলাইট ফাটলের ঢালু দিকটা থেকে ওদের সামনে বালির উপর তাক করা হয়েছে। আলোর একটা চোখ ধাঁধানো বৃত্ত। বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে জেনি উডহাউস। শার্ট আর ট্রাউজার পরে রয়েছে সে, একা। দাঁড়িয়ে আছে ওদের দিকে মুখ করে, 20 কি 22 কদম দূরে। তার মুখে কি যেন একটা বাধা রয়েছে, হাত দুটো পেছনে। গুলি হলো এক পশলা, সাবমেশিন গানের আওয়াজ। জেনির কয়েক ফুট বাম দিকে বালি ও নুড়ি পাথর লাফিয়ে উঠল। তারপর নিস্তব্ধতা নামল। কয়েক সেকেন্ড পর জেনির পেছনের অন্ধকার থেকে ভেসে এলো একটা মার্জিত কণ্ঠস্বর। বিশুদ্ধ ইংরেজি, নিখুঁত উচ্চারণ, হাস্যরসে সমৃদ্ধ। ভাই ও বোনদের দলে স্বাগত জানাই তোমাদের। বিপদটা কার ও কিরকম সবাই আমরা দেখতে পাচ্ছি। কাজেই এই ব্যাপারে কথা বলা বাহুল্য বলে মনে করি রানা। শুধু এটুকু জানাই, প্রথমে তোমরা নয়, মারা পড়বে বেচারি অন্ধ মেয়েটা। তারপরে অবশ্য তোমাদের পালা। দুজন একসাথে, ঠিক আছে? চিরকাল একসাথে আছো। হঠাৎ আতকে ওঠার ভান করলো পাইথন। ওরে সর্বনাশ, তোমাদের সাথে দেখছি বীর পুরুষটাও আছে। মাথাটা একটু ঘোরালো রানা। দেখলো প্লেনের দরজায় দাঁড়িয়ে রয়েছে আশরাফ। স্পটলাইটের আভায় পরিষ্কার দেখা গেল না তার চেহারা, তবে মনে হলো ভয়ে কুঁকড়ে আছে সে। প্লেনের দরজা ধরে কাঁপুনিটা বন্ধ করার চেষ্টা করছে আশরাফ। রানা ও সোহানা দুজনের হাতেই একটা করে কোল্ট .32 দেখে সে ভাবল ওগুলো সম্ভবত স্পটলাইট জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে ওদের হাতে। দেখলো আঙুলের চাপ দিয়ে ধীরে ধীরে সেফটি ক্যাচ অন করলো রানা। মুঠোটা আলগা করলো যাতে শুধু ট্রিগার গার্ডে আঙ্গুল থাকায় রিভলভারটা ঝুলে পড়ে। তারপর শান্তভাবে ঝুঁকলো রানা, বালির উপর রাখলো অস্ত্রটা। সিধে হলো ধীরে ধীরে। ওর দেখা দেখি সোহানাও তাই করলো। আর কিছু আশা করার নেই, কাঁপুনিটা আপনা থেকেই কমে এলো। সিঁড়ি বেয়ে নিচে নেমে ওদের পাশে দাঁড়ালো আশরাফ। বেশ বেশ, খুব খুশি হলাম, অন্ধকার থেকে প্রশংসা করলো পাইথন। তোমরা যদি বেচারি অন্ধ জেনির পেটের উপর খেয়াল রাখো, আমাদের মধ্যে কোনো বিরোধ বাঁধবে না। বলেছি কি, প্রথমে আমরা ওর পেটে গুলি করব। সেসনার দরজায় উদয় হলো বিল ওয়াটসন। অলস ভঙ্গিতে একটা সিগারেট ধরালো। ওয়াটসন প্রথম থেকেই সব জানতো। উপলব্ধি করে প্রচন্ড রাগ হলো আশরাফের।
মাথা না ঘুরিয়ে শান্ত স্বরে জানতে চাইল রানা। কেন ওয়াটসন? শার্টের ভেতর ওয়াটসনের চওড়া কাঁধ দুটো ঝাঁকি খেতে দেখলো আশরাফ। প্রায় প্রতিবাদের সুরে বলল পাইলট, যে আমাকে টাকা দেয় আমি তার, যাকে দেখি সবার মাথার উপর ছড়ি ঘোরাচ্ছে আমি তার পক্ষে, তোমরা জানো রানা। অন্ধকার থেকে আলোয় বেরিয়ে এলো পাইথনের অতিকায় কাঠামো। তার হাত দুটো এত লম্বা, মুহূর্তের জন্য মনে হলো একজোড়া কুঠার বহন করছে সে, প্রায় হাঁটু ছাড়িয়ে নেমে এসেছে। তার পেছনে জেনির দুপাশে আরো কয়েকটা ছায়ামূর্তি দেখা গেল। অন্তত দুজনকে পরিষ্কার দেখতে পেল রানা। দুজনের হাতে সাবমেশিন গান। দাঁড়িয়ে পড়ল পাইথন, নিঃশব্দে হাসছে, চোখে আগ্রহ। কয়েক সেকেন্ড সোহানাকে খুঁটিয়ে দেখল সে, তারপর রানার দিকে তাকালো। কয়েক সেকেন্ড কথা বলল না। ধীরে ধীরে বিস্তৃত হলো মুখের হাসি। তারপর বলল, আশা করি এই কবছরে তোমার যথেষ্ট উন্নতি হয়েছে রানা। থাপ্পড় খেয়ে পড়ে যেও না, পড়লে তাড়াতাড়ি উঠে দাঁড়িও। আর যদি লড়ার কোনো ইচ্ছে না থাকে তাও বলতে পারো, তোমাকে তাহলে ওদের হাতে তুলে দেব আমি। লড়তে নেমে ইঁদুর মারা আমার পোষাবে না। তোমার পাঁজরগুলোর খবর কি? সোহানা তাকিয়ে আছে রানার দিকে। শরীরের দুপাশে হাত দুটো স্থির, আলগাভাবে ভাঁজ করা আঙুলগুলো সিধে হলো, তারপর আবার ভাঁজ হয়ে গেল। চোখ সরিয়ে নিল সোহানা। খানিকটা স্বস্তি বোধ করছে ও। রানা সংকেত দিল এই মুহূর্তে কোনো অ্যাকশন নয়। সাবমেশিন গানগুলো জেনের দিকে তাক করা রয়েছে, তাকেই প্রথম গুলি করা হবে। পরিস্থিতি কিভাবে নিজের অনুকূলে রাখতে হয় জানে পাইথন। অভিমান হলো নাকি রানা? আমার কথার জবাব দেবে না? অমায়িক হাসি হাসলো পাইথন। আরে ভাই, রাগ কখনো পুষে রাখতে নেই। রাগের কোনো মূল্যও নেই যদি না তোমার বাহুতে বল থাকে। ঠিক আছে, তোমার সাথে পরে কথা বলবো। এগিয়ে এলো সে। তার প্রকাণ্ড ছায়া ওদের তিনজনকে প্রায় ঢেকে দিল। হেঁটে এসে আশরাফের সামনে দাঁড়ালো পাইথন। প্রায় অস্তিত্বহীন দুই ভুরুর একটা কুকড়ে উঠল খানিকটা। দি সসপ্যান ম্যান, বলল সে। হো ডিয়ার, আমি ধরেই নিয়েছিলাম তুমি পটল তুলেছ। তবে যে সময়টুকু বেঁচে ছিলে বা আছো সেটা ধার করা, তার মেয়াদ এইমাত্র শেষ হয়ে গেল। প্রকাণ্ড একটা হাত শ্যাক করে উপরে উঠল, চেপে ধরল আশরাফের ঘাড়। আশরাফের মনে হলো শরীরের প্রতিটি নার্ভ অবশ হয়ে গেছে। বোকামি করছো। রানার গলা অসম্ভব শান্ত। করছি বুঝি? ঠোঁট টিপে হাসলো পাইথন। সত্যি? অনায়াসে আশরাফকে এক হাতে উঁচু করলো সে। বালি থেকে শূন্যে উঠে পড়লো পা দুটো। সত্যি। রাগ নয়, রানার গলায় সামান্য ঘৃণা। জেনিকে দিয়ে তোমরা যা করাতে চাও ওই বিষয়ে আশরাফ একজন এক্সপার্ট, দি টপ এক্সপার্ট। বলে কি? আশরাফের মাথাটা নিজের দিকে ঘোরালো পাইথন, যেন একটা পুতুলকে ধরে আছে সে। তীব্র ব্যথা ঘাড় থেকে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছে সারা শরীরে। আশরাফ বুঝতে পারছে মৃত্যুর কাছ থেকে মাত্র কয়েক চুল দূরে রয়েছে সে। সবার সামনে তাকে অপমান করা হচ্ছে। তারপরও ঠোঁটে বোকার মতো হাসি ফুটিয়ে বলল, সত্যি কথা বলতে কি, সাথে করে আমি কোনো রেফারেন্স নিয়ে আসিনি। তাকিয়ে থাকলো পাইথন। পর মুহূর্তে তার প্রকাণ্ড বুক থেকে সগর্জনে বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো অট্টহাসি। হাতটা আলগা করলো সে। ভারী বস্তার মতো বালির উপর খসে পড়ল আশরাফ। মাইরি বলছি, ভারী মজা পেলাম, বলল পাইথন। হাসির দমকে এখনো কাঁপছে সে। আমাদের কোনো এক্সপার্ট দরকার আছে কিনা ঠিক জানি না, তবে আরো কিছুটা সময় তোমাকে ধার দেয়া যেতে পারে। সোহানার দিকে এগুলো পাইথন। রানাকেও আমি খানিকটা সময় বরাদ্দ করেছি, কিন্তু তোমাকে আপাতত বাঁচিয়ে রাখার কোনো বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারবে তুমি সোহানা? না। সোহানার মধ্যে আড়ষ্ট কোনো ভাব নেই, তবে সতর্কতার সঙ্গে লক্ষ্য করছে পাইথনকে। তবু একটা কথা আছে, পরিস্থিতি এখন তোমার অনুকূলে, কিন্তু আমাদের কাউকে তুমি খুন করছো দেখলে অবশ্যই বদলে যাবে সেটা। চট করে জেনি আর তার পাশে দাঁড়ানো সশস্ত্র লোক দুজনের দিকে একবার তাকালো ও, তারপর আবার কুৎসিত মুখটার উপর ফিরে আনলো দৃষ্টি। চুপ করে দাঁড়িয়ে থাকবো, তুমি আমাকে খুন করবে, সেটি হবার নয় পাইথন। বলছি না যে কাজটা তুমি পারবে না, তবে গ্যারান্টি দিয়ে বলছি
তোমার একটা চোখ আমি খুলে আনবো। এক মুহূর্ত থেমে আবার বলল, আর কিছু না পারি। ব্যাপারটা জমে উঠেছে। প্রতি মুহূর্তে বৈচিত্র্যের সন্ধান পাচ্ছি আমি। পাইথনের গলায় অকৃত্রিম উল্লাস। বোঝা যাচ্ছে কটা দিন দারুণ মজা পাবো আমরা। টলমল করতে করতে সিধে হয়ে দাঁড়ালো আশরাফ। তার শরীর কাঁপছে। কাঁপুনিটা বন্ধ করতে চাইছে, সেই সঙ্গে চিন্তার এলোমেলো জগৎ থেকে একটা উদ্ভট ধারণা খুঁজে নিতে চেষ্টা করছে। চিন্তাটা তার মাথায় এসেছিল পাইথন যখন তাকে খুন করার প্রস্তুতি নিচ্ছিল। ঘাড়ের পেছনটা ডলল সে, তাকালো সোহানার দিকে। তারপর কাতর কণ্ঠে বলল, রোদ লেগে চামড়ার ক্ষতি হতে পারে, তাই ক্রিম মেখেছিলাম। ওর হাতের ঘষা লেগে সবটুকু উঠে গেছে। চোখে অবিশ্বাস আশরাফের দিকে তাকিয়ে থাকলো পাইথন। তারপর আবার তার বুক থেকে বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো সগর্জন হাসি। অস্বাভাবিক লম্বা হাত দিয়ে উড়োর উপর চাপড় মারল সে। ঠাস করে পটকা ফাটার মতো আওয়াজ হলো। আরে, এ তো দেখছি আমার সামনে কৌতুকের ভান্ডার খুলে গেছে। হাসির এত খোরাক নির্ঘাত আমার আয়ু 50 বছর বাড়িয়ে দেবে। অন্ধকার ফাটলের দিকে ফিরল সে, হাত তুলে সংকেত দিল। জেনির দুপাশ থেকে সশস্ত্র লোক দুজন আরো কাছে সরে এলো, এক পাশে সরিয়ে নিয়ে গেল তাকে। ওদের পেছন থেকে ইঞ্জিন স্টার্ট নেওয়ার শব্দ ভেসে এলো। পর মুহূর্তে অন্ধকার থেকে বেরিয়ে এলো একটা ল্যান্ড রোভার। বিল ওয়াটসনের দিকে তাকালো পাইথন। এখনো প্লেনের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে সে। অন্ধ মেয়েটা আর দুজন গার্ডকে নিয়ে যাও তুমি ওয়াটসন। আমাদের নতুন মেহমানরা আমার সাথে ল্যান্ড রোভারে যাবে। সাবধানে সিগারেটটা নেভালো ওয়াটসন। মাথা ছাকিয়ে বলল, শিওর। ঠান্ডায় হি হি করছে আশরাফ। তার উদম পিঠে বরফের মতো ছ্যাঁকা দিচ্ছে পাথরের দেয়াল। সমস্ত কাপড় খুলে নেওয়া হয়েছে তার, পরে আছে শুধু আন্ডারওয়্যার। একই অবস্থা রানারও, আর সোহানা শুধু প্যান্টিজ ও ব্রেসিয়ার পরে আছে। ওর পাশেই খালি মেঝেতে দাঁড়িয়ে রয়েছে ওরা, সবার হাত মাথার উপর। পাথরের চেম্বারটার আলোয় কোনো অভাব নেই, দুটো ইলেকট্রিক ল্যাম্প জ্বলছে। লম্বা একটা টেবিলের উপর স্তূপ হয়ে রয়েছে ওদের কাপড় চোপড়। টেবিলের এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছে দুজন লোক। ওদেরকে চেনে আশরাফ, পেনিফিদার ও ব্রুনেল। লম্বা ও ঢোলা শর্টস পরে থাকায় ভারের মতো লাগছে ব্রুনেলকে, তবে তার নীল চোখ ও নিষ্ঠুর হাসির মধ্যে কৌতুকের ছিটে ফোটাও নেই। পেনিফিদারের পরনে ট্রপিক্যাল স্যুট। রানার শার্টটা ব্যস্ত হাতে সার্চ করছে সে। বিজয়ের হাসি বা উল্লাস কিছুই নেই চেহারায়, মুখের ভাব নির্লিপ্ত, শুধু চোখ দুটোয় ঠান্ডা এবং অশুভ কি একটা চকচক করছে। স্ক্রু ড্রাইভারের সাহায্যে রানার কমব্যাট বুটের সোল ফাঁক করল ব্রুনেল। রাবারের ভিতর একজোড়া ফাটল দেখা গেল। একটা থেকে বেরোলো ছুরির একটা ফলা, অপরটা থেকে চ্যাপ্টা হাতল। ব্রুনেলের মুখে সব জানতার হাসি। স্ক্রু এটে হাতলের সঙ্গে ফলাটা জোড়া লাগালো সে, তারপর এক পাশের স্তূপের দিকে ছুড়ে দিল। কাপড় ও জুতো থেকে পাওয়া জিনিসগুলো শুধু রাখা হয়েছে ওখানে। এবার সাবধানে জুতোর গোড়ালিটা পরীক্ষা করতে শুরু করলো। ফোল্ডিং চেয়ারে হেলান দিয়ে বসে আছে পাইথন, অলস ভঙ্গিতে চুরুট ফুঁকছে। নির্লিপ্ত, প্রায় অন্যমনস্কভাবে ওদের কাজকর্ম দেখছে সে। ডান হাতটা হাঁটুর ওপর মুঠো করে ধরে আছে ভারী একটা অটোমেটিক মাউজার পিস্তল। 20 রাউন্ড ম্যাগাজিন সহ কুৎসিত একটা অস্ত্র। চেম্বারে আরো একজন লোক রয়েছে। কড়া ভাঁজের গাঢ় রঙের স্ল্যাক্স পরে আছে সে। এক ধরনের জিম ভেস্ট, এর উপর গায়ে কার্ডিগান জড়িয়েছে। শির দ্বারা খাড়া করে দাঁড়িয়ে আছে লোকটা, হাত দুটো পেছনে। খানিক পরপর পায়ের আঙুলের উপর ভর দিয়ে উঁচু করছে শরীরটাকে, তারপর আবার ধীরে ধীরে গোড়ালি ঠেকাচ্ছে মেঝেতে। পালা করে সবার উপর নজর রাখছে সে। ল্যান্ড রোভারে ওদের উপর কড়া পাহারা ছিল গার্ডদের। এখানে আসতে 20 মিনিট সময় লাগে। চওড়া পাহাড় চূড়া ধরে সাবধানে গাড়ি চালাতে হয়েছে ড্রাইভারকে। শতবর্ষের বালি ঝড় পথটাকে অসম্ভব সরু করে রেখেছে। পাথরের শহর মাসে পৌঁছাবার ওটাই একমাত্র রাস্তা। অন্ধকারে উপত্যকার কিছুই দেখতে পায়নি ওরা। ল্যান্ড রোভার থেকে নামার পর তাড়াহুড়ো করে একটা প্যাসেজে ঢোকানো হয় ওদেরকে। পাথর কেটে তৈরি করা হয়েছে টানেলটা, তারপর এই চেম্বারে এনে বসানো হয়েছে। নিজের মনের অবস্থা অদ্ভুতই লাগছে আশরাফের। চিরকালে ভীতু সে, এই মুহূর্তেও ভয় পাচ্ছে, তবে ভয়টাকে একটা সীমার মধ্যে দমিয়ে রাখতে পারছে। সে জানে
গুরুতর এই বিপদের মধ্যে আপাতত অসহায় হলেও রানা ও সোহানা নিজেদের অসহায় বোধকে মোটেও পাত্তা দিচ্ছে না। জানে দুজনেই ওরা গভীর মনোযোগের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে চিন্তা ভাবনা করছে। চারিদিকে তীক্ষ্ণ নজর রাখছে, কে কি বলছে শুনছে, লক্ষ্য করছে কার কি অভ্যাস, বিশ্লেষণ করছে বাস্তব পরিস্থিতি, চিন্তা করছে সম্ভাবনা নিয়ে। এসব কাজে এত ব্যস্ত ওরা হতাশা বোধ করার সময় নেই। ওরা কি করছে বোঝার পর আশরাফ নিজেও তাই করার চেষ্টা করছে। এখন আলো যখন আছে, নিশ্চয়ই আলোর একটা উৎসও আছে। সম্ভবত জেনারেটর আছে কোথাও। কোথায় আছে জানতে পারলে ভবিষ্যতে কাজে আসতে পারে। তার অনুমান যদি ভুল না হয়, গার্ডগুলো আলজেরিয়ান শহুরে লোক। তারা কেউ ইংরেজি জানে না, ভাঙা ভাঙা ফ্রেঞ্চ বলতে পারে। ওদের ভাষা আসলে আরবি। আরবি সে বোঝে না, তবে রানা ও সোহানা বোঝে। এটা একটা তথ্য, গুরুত্বপূর্ণ হোক বা না হোক। গার্ডদের ঘুষ দিতে চাইলে ওদের ভাষা বুঝতে হবে। পাইথনের দিকে মনোযোগ দিল আশরাফ। তার মনে হলো এই একটি ক্ষেত্রে ভালো কিছু অর্জন করার সুযোগ আছে তার, যা রানা বা সোহানার নেই। পাইথনের সঙ্গে ঠিক কি ধরনের আচরণ করা দরকার বুঝে নিয়েছে সে। শুরুতে অভিনয়টা বোধহয় মন্দ হয়নি, সম্ভবত তার ওই অভিনয়ের কারণেই এখনো বেঁচে আছে সে। পাইথনকে আনন্দ দিয়েছে সে, তাকে হাসিয়েছে, ওর প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে তার। আশেপাশে একটা হাসির ভান্ডার থাকলে খুশি হবে পাইথন। যে লোক হাসাতে পারে তাকে কিছুটা সুযোগ সুবিধা দেওয়াটা স্বাভাবিক, অন্তত আশা করতে দোষ কি। অভিনয়টা চালিয়ে যাবার জন্য মনে মনে প্রস্তুতি নিচ্ছে আশরাফ, তবে জানে যে অত্যন্ত সাবধানে করতে হবে কাজটা। বুঝতে পারছে এই মুহূর্তে কৌতুক করার চেষ্টা করলে মারাত্মক বোকামি হবে সেটা, কারণ পাইথনের চেহারায় একটা পরিবর্তন এসেছে। পেনিফিদার আর ব্রুনেল সাবধানে কাজ করছে, উদ্ধার করা জিনিসগুলোর দিকে তাকিয়ে আছে পাইথন। ভাঁজবিহীন প্রকাণ্ড মুখ থমথম করছে তার। স্তূপটার দিকে তাকালো আশরাফ। কয়েকটা জিনিস চিনতে পারলো না, তবে বেশিরভাগই জেনে। দুটো কোল্ট, একটা ছোট MAB অটোমেটিক, লেদার হার্নেসে ভরা রানার একজোড়া থ্রোয়িং নাইফ। ওর জুতো থেকে পাওয়া গেছে আরো একটা ছুরি। সোহানার স্ল্যাক্সের থাই পকেট থেকে পাওয়া গেছে একটা 8 ইঞ্চি মেটাল টিউব, টেনে লম্বা করে ওটাকে ধনুকে রূপান্তর করা যায়। সরু ইস্পাতের রড পাওয়া গেছে আরেক পকেটে, স্ক্রু এটে জোড়া লাগালে ওগুলো হয়ে উঠবে তীর। সোহানার কাছ থেকে আরো পাওয়া গেছে এক ফাইল অ্যানেস্থেটিক নোজ প্লাগ, একটা স্লিং, 6টা গোলাকৃতির সীসার বল। রানার কাছ থেকে আরো পাওয়া গেছে একটা ঝর্ণা কলম, ভেতরে কালির বদলে অ্যাসিড। প্রতিটি জিনিসের নাম একটা নোটবুকে লিখে নিচ্ছে ব্রুনেল। লেখার দরকার কি, ভাবলো আশরাফ। ব্যাপারটা মনে গেঁথে রাখলো সে। সবকিছুর নোট রাখা ব্রুনেলের একটা অভ্যাস। আঙুল দিয়ে টিপে সোহানার শার্টের কাফ পরীক্ষা করলো পেনিফিদার। তারপর একটা ছুরি তুলে নিয়ে সেলাই কাটলো, খুলে ফেললো হাতার কাফ। ভেতর থেকে চৌকো ও অত্যন্ত পাতলা এক টুকরো সীসা বের করলো সে। কাফের ভেতর লাইনিং এর মতো ছিল। ব্রুনেল জানতে চাইল ওটা আবার কি। হাতের চাপ দিয়ে সীসার পাতটাকে গোল পাকিয়ে ফেললো পেনিফিদার, তালুতে ফেলে ওজন নিল। আস্তিনটা ছিঁড়ে ফেলো, এই সীসার বল একটা অস্ত্র হয়ে গেল। চোখে নগ্ন ঘৃণা, সোহানার দিকে তাকালো সে। স্তূপটার দিকে তাকালো ব্রুনেল। এর আগে ওরা আমাদেরকে ফাঁকি দিয়েছে, কারণটা পরিষ্কার, সাথে একগাদা ইকুইপমেন্টও রাখে ওরা, বলে আশরাফের শার্টটা ছুড়ে দিল সে। তবে এবার পরিস্থিতি অন্যরকম। স্তূপটার দিকে আবার তাকালো সে। আর বোধহয় কিছু নেই। না, আছে, আর মাত্র একটা। টেবিল ঘুরে সোহানার সামনে এসে দাঁড়ালো সে। ওর কাঁধে ধাক্কা দিয়ে বলল, ঘোরো সুন্দরী। প্রতিবাদ না করে ঘুরল সোহানা। হাত তুলে তার ঘাড়ে হাত দিল ব্রুনেল। ইলাস্টিক ব্যান্ড দুটো খুলে নিল চুল থেকে। একরাশ কালো চুল আলগা হয়ে ঝুলে পড়ল। আবার হাত তুলে চুলের ভেতর আঙুল ঢোকালো ব্রুনেল। ফুলের গায়ে কিলবিল করছে। তারপর পিছু হটলো এক পা। দেখা গেল তার হাতে একটা 3 ইঞ্চি লম্বা সুই রয়েছে। হাসলো ব্রুনেল। সুযোগ পেলে কারো চোখে ঢুকিয়ে দিত, আর হার্টে ঢোকালো তো কথাই নেই। আগের জায়গায় ফিরে গেল সে। ঠান্ডা সুরে জানতে চাইল পাইথন, ওরা কি এখন সম্পূর্ণ নিরস্ত্র? মাথা ছাকালো পেনিফিদার। হ্যাঁ। এবার কোনো ভুল হয়নি তো?
পাইথনের মুখে নরম সবিনয় হাসি। 1-2 সেকেন্ডের জন্য পেনিফিদারের চোখ দুটো জ্বলে উঠল। এ ধরনের ঠাট্টা আর কারোর সাথে করো পাইথন? একবার তো বলেছি ওদের কাছে আর কিছু নেই। শব্দহীন হাসির দমকে ঝাঁকে খেল পাইথনের শরীর। তুমি আহত বোধ করছো? সকৌতুকে বলল সে। সত্যি আমি দুঃখিত। হাসতে হাসতে চেয়ার ছাড়ল। আবার তুমি ঘুরে দাঁড়াতে পারো সোহানা। তার নির্দেশ মতো ঘুরল সোহানা। ওর দিকে নির্লিপ্ত ঠান্ডা চোখে তাকিয়ে থাকলো পাইথন। সোহানার চোখে পলক নেই, সেও শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। হাতের পিস্তলটা নাড়ল পাইথন। এবার তুমি, বলল সে ঘোষণা সুরে। কাপড় পরতে পারো, কারণ একটু পরেই তোমাদের যত্ন নেব আমরা। পাথরের এই চৌকো ঘরটা ছোট, 12 ফুটের বেশি হবে না। ক্ষতবিক্ষত মেঝেটা খালি। একটাই সরু প্রবেশপথ, কাঠের ফ্রেম সহ ভারী একটা দরজা লাগানো হয়েছে সম্প্রতি। রাবার দিয়ে মোড়া হয়েছে ফ্রেমের কিনারাগুলো, যাতে কোনো বাতাস ঢুকতে না পারে। কবাডি কি হোল বা হাতল নেই। মোটা একজোড়া লোহার বার দিয়ে বাইরে থেকে বন্ধ করা হয় দরজাটা। বার দুটো সকেটে ঢুকলো, আওয়াজটা শুনতে পেল আশরাফ। সে ভাবল 3 জন মানুষ আমরা, অক্সিজেন শেষ হতে বেশিক্ষণ লাগবে না। দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে রানা। নিরেট কবাটে ঠেকে আছে একটা কান। দেয়ালের একটা কোণের দিকে তাকিয়ে রয়েছে সোহানা। ওর দৃষ্টি ধীরে ধীরে প্রায় গম্বুজাকৃতির সিলিংয়ের দিকে উঠে গেল। ওর চেহারায় কোনো ভাব নেই। আশরাফ ওকে এত ভালোভাবে চেনে যে ওর এই চেহারা দেখেই বলে দিতে পারে সোহানা বিমূঢ় হয়ে পড়েছে। ওর দৃষ্টি অনুসরণ করে সিলিংয়ের দিকে তাকালো সেও। ছোট একটা ভেন্টিলেটর দেখলো, দৈর্ঘ্য প্রস্থে 4 ইঞ্চি। স্রেফ একটা অমসৃণ গর্ত। দেখে মনে হয় প্রথম যখন উপত্যকার পাঁজর কেটে মাছ শহরটা গড়ে তোলা হয় তখনকার তৈরি। কভার থেকে কান সরিয়ে দরজার গায়ে হাত দিয়ে চাপ দিল রানা। কতটা শক্ত পরীক্ষা করছে। আশরাফ, আমাদের মধ্যে শুধু তুমি খানিকটা কৃতিত্ব দেখাতে পেরেছ, নিচু গলায় বলল ও। পাইথনের সাথে তোমার খেলাটা ঠিক আছে, চালিয়ে যেতে হবে। চেষ্টা করব, বিড়বিড় করলো আশরাফ। সরে এলো রানার কাছে। তবে কতক্ষণ চালানো সম্ভব বলা যাচ্ছে না। লোকটা বোকা নয়, যদি বুঝতে পারে যে আমি ভান করছি। খুব বেশিক্ষণ তোমাকে ভান করতে হবে না। এই বিপদ থেকে উদ্ধার পেতে চাইলে যা করার তাড়াতাড়ি করতে হবে আমাদের। পাইথনকে তোমার কেমন লাগলো রানা? জানতে চাইলো সোহানা। সবাই ওরা নিচু গলায় কথা বলছে। আগের মতোই, কিছুই হারায়নি সে। গম্ভীর হলো রানা। আর পেনিফিদারকে? তার বোধহয় আগের সেই ধার আর নেই। ওদের মধ্যে বস কে? বলা যাচ্ছে না। দরজার কাছ থেকে সরে এলো রানা। সোহানার পাশে দাঁড়িয়ে গর্তটার দিকে তাকালো। কেউ কারো অধীনে কাজ করছে বলে মনে হয় না। হঠাৎ রাগে লালচে হয়ে উঠল ওর চেহারা। দুঃখিত, আমি তোমাদেরকে এই ফাঁদে টেনে এনেছি। তুমি? অবাক হয়ে তাকালো আশরাফ। তুমি কিভাবে টেনে আনলে? এখনো বোঝনি? ওরা... হিস হিস করে একটা শব্দ বেরিয়ে এলো ওদের মাথার উপরের গর্তটা থেকে। চুপ করে গেল রানা। 10 সেকেন্ড পর শব্দটা থেমে গেল। পরস্পরের দিকে তাকালো ওরা। ঘরটা মিহি বাষ্পে ভরে গেছে। কি এক অজানা আশঙ্কায় শিউরে উঠল আশরাফ। দেখলো মৃদু একটা ঝাঁকি খেলো সোহানা। মুখ স্পর্শ করার জন্য হাত দুটো তুলল। পর মুহূর্তে সে নিজে অনুভব করলো তার মুখ ও কপালে কাটার মতো কি যেন বিচ্ছে, ফুল ফোটার মতো। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শুরু হলো তীব্র ব্যথা। মুখে হাত রেখে সোহানার দিকে তাকালো রানা। কর্কশ্বরে বলল, বুঝতেই পারছো কি? কি? আতঙ্কে চিৎকার করলো আশরাফ। পর মুহূর্তে মুখে অসংখ্য সূচির তীব্র খোঁচা খেয়ে লাফাতে শুরু করলো, হাঁপাচ্ছে। দ্রুত তার পাশে চলে এলো সোহানা। ব্যথায় শুরু হয়ে আছে চোখ দুটো। অ্যান্টিরায়াট নার্ভ গ্যাস, হিস হিস করে বলল রানা। ধৈর্য ধরতে হবে আশরাফ। গলার স্বর নরম রাখার ব্যর্থ চেষ্টা করলো সোহানা। শক্ত করো নিজেকে, পরিস্থিতি আরো খারাপ হতে যাচ্ছে।
লক্ষ্য করলো আশরাফ ওর কথা শুনছে না। নত করা মাথাটা দুহাতে চেপে ধরে গোঙাচ্ছে সে। কেউ যেন বিরতিহীন চাবুক মারছে তাকে। সাধারণ নার্ভ গ্যাস স্থায়ী কোনো ক্ষতি করে না, তবে যন্ত্রণা সহ্য করা কঠিন। কয়েক ফোঁটা গ্যাস স্প্রে করলে ৮ ঘন্টার বেশি কাজ করে। মুখের তেলতেলা ভাবের সঙ্গে লেপ্টে যাওয়ার একটা প্রবণতা আছে। ফুসফুসের অক্সিজেনও নষ্ট করে দেয়, ফলে শ্বাসকষ্ট শুরু হয়, দুর্বল হয়ে পড়ে পেশি। তবে সবচেয়ে মারাত্মক হলো ব্যথাটা। প্রচণ্ড দাঁত ব্যথার চেয়েও কয়েক গুণ তীব্র হয়ে ওঠে। দু চোখ বেয়ে হরহর করে পানি গড়াচ্ছে, ব্যথায় কমে যাচ্ছে দৃষ্টিশক্তি। আশরাফকে টেনে মেঝেতে বসালো রানা। ওর পাশেই রয়েছে সোহানা, সাহায্য করছে ওকে। ব্যথা সহ্য করার জন্য দুজনেই দাঁতে দাঁত চেপে রয়েছে। ওদের হাতের চাপে দেয়ালে হেলান দিল আশরাফ। তুমি তুমি অজ্ঞান হতে পারবে সোহানা? হাঁপাচ্ছে রানা। হুঁ। দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে এলো আওয়াজটা। তারপর জানতে চাইল সোহানা, কিন্তু আশরাফের কি হবে? ওকে আমি অজ্ঞান করব, ক্যারোটিড। শরীরটা ঘন ঘন ঝাঁকি খাচ্ছে রানার, গলার আওয়াজ কাঁপা কাঁপা। এসো, দুজনের মাঝখানে বসে ওকে খাড়া করে। গোঙাচ্ছিল আশরাফ, এখন ফোপাচ্ছে। চিন্তা শক্তি যেন লোপ পেয়েছে তার। শুধু ব্যথা ছাড়া আর কিছু অনুভব করছে না। যেন অন্য কোনো এক দুনিয়ায় তার একটা আলাদা অস্তিত্ব আছে। অনুভব করলো রানার একটা হাত তার গলায় চেপে বসেছে। রানা কি তাকে গলা টিপে মেরে ফেলছে? না, এখনো শ্বাস নিতে পারছে সে। তাহলে কি? কেন? বর্ণনার অতীত স্বস্তি বোধ করলো আশরাফ, কারণ গাঢ় একটা অন্ধকারে দ্রুত তলিয়ে যাচ্ছে সে। পেছনে রেখে যাচ্ছে ব্যথাটাকে। জ্ঞান হারালো সে। আশরাফের ঘাড় থেকে হাত নামালো রানা, লম্বা করলো পা দুটো, একটার উপর তুলে দিল অপরটা। হাত দুটো থাকলো হাঁটুর ওপর, তালু ওপর দিকে। তাকিয়ে আছেও, তবে কিছুই দেখছে না। মুখের চেহারায় প্রাণের কোনো লক্ষণ থাকলো না। সোহানাও এই একই ভঙ্গিতে বসেছে আশরাফের আরেক পাশে। প্রথমে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক ও নিয়মিত করতে হবে। কাজটা কঠিন, কারণ জোর খাটানো চলবে না। এই মুহূর্তে ব্যথার সঙ্গে লড়ছে না রানা, ঢেউয়ের মতো বয়ে যেতে দিল সেটাকে। অটোসাজেশনে কাজ হলো। 60 সেকেন্ড পর ব্যথাটাকে মনে হলো ওর অস্তিত্ব থেকে আলাদা একটা কিছু আছে, অনুভব করা যায়, তবে ওর শরীরের কোনো অংশ নয়। ধীরে ধীরে জোর না খাটিয়ে স্বেচ্ছায় ওটাকে আরো দূরে সরে যেতে দিল ও। তারপর ব্যথাটা নগণ্য ও দূরের একটা জিনিস বলে মনে হলো। সেটাকে এভাবেই ধরে রাখলো রানা, পুরোপুরি অদৃশ্য হতে দিল না। ওর মনের একাংশে অ্যালার্ম দেয়া আছে, 5 মিনিট পর সেটা বাজলেই নড়ে উঠবে রানা, যদিও সচেতনভাবে নয়। 5 মিনিট পর আশরাফের ঘুমন্ত ব্রেনে রক্ত সঞ্চালনের ফলে জ্ঞান ফিরে পাবে সে। আগেই সাজেশন দিয়ে রাখায় সম্মোহিত অবস্থা থেকে বেরিয়ে না এসেও আশরাফের ঘাড়ে হাত রাখবে রানা, আবার চাপ দেবে ক্যারোটিডে, রক্ত প্রবাহ বন্ধ করার জন্য। সোহানার শ্বাস প্রশ্বাসও এবার রানার সঙ্গে তাল মেলালো। প্রতি 1 মিনিটে 4 বার নিঃশ্বাস ফেলছে ওরা। ওদের চোখ খোলা, সামান্য উপর দিকে তাকিয়ে আছে। চেহারায় কোনো উত্তেজনা নেই, যেন দুটো নিষ্প্রাণ, স্নায়ুহীন ও শান্ত মূর্তি। অজ্ঞান আশরাফের দুপাশে বসে আছে, চলে গেছে শান্তিময় অন্য এক জগতে। কানের লতিতে কেউ চিমটি কাটছে। বিরক্ত হয়ে দুর্বোধ শব্দ করলো আশরাফ। ঘুম থেকে তার জাগতে ইচ্ছে করছে না। কি যেন একটা জরুরি কথা মনে পড়তে চাইছে তার, কিন্তু ধরা দিতে দিতেও দিচ্ছে না। এরকম 5-7 বার হলো। প্রতিবার মনে হলো অন্ধকার রাজ্য থেকে ক্রমশ আলোর একটা জগতে উঠে আসছে সে, যেখানে তার জন্য অপেক্ষা করে আছে ব্যথাটা। কিন্তু তারপর ব্যথা নয়, এই চাপটা অনুভব করলো। একটা নখ তার কানের লতিতে ডেবে গেল। রাগ হলো তার, মাথাটা সজোরে ঝাঁকালো। তারপর অনিচ্ছা সত্ত্বেও খুলল চোখ দুটো। মেঝেতে পিঠ দিয়ে শুয়ে রয়েছে সে। হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে তার উপর ঝুঁকে রয়েছে রানা, পাশে সোহানা। ওদের চোখ দুজোড়া অস্বাভাবিক লাগলো তার, যেন বিস্ফোরিত হয়ে আছে। হঠাৎ সব কথা মনে পড়ে গেল আশরাফের। ধর্মর করে উঠে বসল সে। একটা হাত ঝট করে উঠে গেল মুখে। এখন কোনো ব্যথা নেই ওখানে। নার্ভ গ্যাস, রানা বলেছিল। অ্যান্টি রায়ট গ্যাস। কথাটা মনে পড়তে শিউরে উঠল সে। রানা তাকে অজ্ঞান করে রেখেছিল।
সেজন্যই কষ্ট পাওয়ার হাত থেকে বেঁচে গেছে সে। কতক্ষণ হয়েছে? ভারী গলায় জানতে চাইল সে। রানার দিকে তাকিয়ে আছে। 8 ঘন্টার মতো। ও গড! মাথার চুলে আঙুল চালালো আশরাফ। আমার মগজ অসাড় হয়ে গিয়েছিল। তা আমাদেরও গিয়েছিল, বলল সোহানা। হাসলো, তারপর একটা হাত ধরল আশরাফের। চিন্তা করো না, গ্যাসের প্রভাব যতক্ষণ ছিল ততক্ষণ অজ্ঞান হয়েছিলাম আমরা। ধীরে ধীরে মাথা ঝাঁকালো আশরাফ। বিএসএস চিফ মার্ভিন লংফেলোর একটা কথা মনে পড়ে গেল তার। এসপিওনাস জগতে আজও যে ওরা সার্ভাইভ করছে, কারণটা শুধু ওদের ফিজিক্যাল স্কিল নয়, ওদের আসল শক্তি নিহিত রয়েছে মনে। মনের সাহায্যে নিজেদেরকে এতটাই নিয়ন্ত্রণ করতে পারে ওরা, যেন মনে হয় জাদু জানে। আশরাফ বলল, এরই নাম পাইথনের যত্ন। সর্বনাশ, ওরা কি জেনে কেউ? এই কথা শেষ না করে দাঁড়াতে চেষ্টা করলো সে। বাধা দিল রানা। নড়ো না আশরাফ, চাপা গলায় বলল ও। যে কোনো মুহূর্তে আমাদেরকে দেখতে আসবে ওরা। যেমন দেখবে বলে আশা করে আছে, এসে যেন ঠিক তেমনই দেখে। সরে বসো তোমরা, এমন ভাব করো যেন ভয়ে ও ক্লান্তিতে কুঁকড়ে আছো। 30 সেকেন্ড পর আওয়াজ হলো দরজায়। লোহার বারগুলো সকেট থেকে বের করা হলো। একটা গড়ান দিয়ে ভাঁজ করা হাতের কোণে মুখ বুঝল রানা। কাত হয়ে দেয়ালে হেলান দিল সোহানা। মাথাটাও দেয়ালে ঠেকে থাকলো। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, চোখ দুটো আধ বোঝা। ঘরে ঢুকলো ব্রুনেল। তার পেছনে ক্ষতবিক্ষত একটা মুখ দেখা গেল, হাতে সাবমেশিন গান। লোকটা আলজেরিয়ান, তার বেল্ট থেকে ঝুলছে অ্যারোসলের একটা সিলিন্ডার। খুবই কাজের দাওয়াই, তাই না? জিজ্ঞেস করলো ব্রুনেল। হাতের তালু দুটো পরস্পরের সঙ্গে ঘুষছে। মেড ইন আমেরিকা, অর্থাৎ আমাদের দেশের জিনিস। তবে আমাদের কেমিস্ট লন্ডনে বসে আরো উন্নত করেছে। কেমন আছো গো তোমরা? যত্নের কোনো ত্রুটি হয়নি তো? কেউ সাড়া দিল না। বন্দীদের দিকে পালা করে তাকালো ব্রুনেল। নিঃশব্দে হাসল। আবার শুরু করলো সে। এই দাওয়াই প্রথম দিকে রোজ 3 বার করে দেয়া হয়েছে বাকি সবাইকে। এখন আর প্রায় ব্যবহারই করতে হয় না। যে কোনো লোককে জি হুজুর বলাতে এই দাওয়াইয়ের কোনো জুড়ি নেই। শব্দ করে হেসে উঠল ব্রুনেল। তবে দাওয়াইটার স্বাদ এই একবারই পেলে তোমরা। তোমাদের পাইথন একটা উন্মাদ। বাকি সবার মতো তোমাদেরকে জড় পদার্থে পরিণত করতে রাজি নয় সে। বোধ হয় পাইথনকে ব্যঙ্গ করার জন্য তার ভরাট অট্টহাসি অনুকরণ করার ব্যর্থ চেষ্টা করলো সে। পেনিফিদারকে কি বলেছে পাইথন তাও অনুকরণ করে শোনালো সে। তাহলে ওদের কাছ থেকে আরো বেশি মজা আদায় করা যাবে পেনিফিদার। ওরা নিস্তেজ হয়ে গেলে আমি কোনো আনন্দই পাবো না। ধীরে ধীরে মাথা তুলে তাকালো রানা। চোখ দুটো ভারী হয়ে আছে। স্যাঁত করে এক পা পিছিয়ে গেল ব্রুনেল। ইঙ্গিতে নির্দেশ দিল আলজেরিয়ান গার্ডকে। এক পা সামনে বাড়ল গার্ড। সাবমেশিন গানটা রানার দিকে তাক করলো। পাইথনের জায়গায় আমি হলে প্রথম সুযোগে গুলি করে ঝামেলা মিটিয়ে ফেলতাম, বলল ব্রুনেল। এখনো পারি, শুধু একটা ছুতো দরকার। রানা, এবার তুমি দাঁড়াও। সাবধান, আমাকে কোনো সুযোগ দিও না। প্রথমে রানা, ওর দেখা দেখি বাকি দুজনও ধীরে ধীরে দাঁড়ালো। তোমাদেরকে এখন কমন রুমে নিয়ে যাওয়া হবে বাকি সবার কাছে, বলল ব্রুনেল। বাকি সবাই মানে লেবার হিসেবে যাদেরকে রিক্রুট করা হয়েছে। পানি পাবে মাথা পিছু 15 পাইন্ট। একটা সৎ পরামর্শ দেই, 15 পাইন্টের প্রায় সবটুকুই খেয়ে ফেলো। যদিও সেক্ষেত্রে বাকি সবার মতো নোংরা থাকতে হবে তোমাদের। এই গরমে সারাটা দিন মাটি খুঁড়লে শরীরের রক্তও ঘাম হয়ে ঝরে যাবে। ম্লান দৃষ্টি বিনিময় করলো রানা ও সোহানা। ঘুরে দাঁড়িয়ে ফ্রেঞ্চ ভাষায় নির্দেশ দিল ব্রুনেল। দরজার ঠিক বাইরে আরো একজন গার্ড দাঁড়িয়ে রয়েছে। আগ্নেয়াস্ত্রের মুখে বন্দীরা ছোট একটা প্যাসেজ ধরে খোলা জায়গায় বেরিয়ে এলো। রানার কাছ থেকে সংকেত পেয়ে আশরাফ দুপাশের কাজ ঝুলিয়ে পা টেনে টেনে হাঁটছে। রাতের বাতাস বরফের মতো ঠান্ডা। উপত্যকার পূব দিকের পাঁচিল ধরে 100 গজের মতো এগুলো ওরা। পাশ কাটিয়ে এলো পাথর কেটে তৈরি করা বিভিন্ন আকারের অনেকগুলো সুড়ঙ্গ মুখ। পাথর ধসে পড়ায় সুড়ঙ্গের কয়েকটা মুখ বন্ধ হয়ে গেছে। ওদের সামনে চৌকো একটা খিলান ও ভারী কাঠের দরজা। গ্যাস চেম্বারেও এরকম একটা নতুন দরজা দেখেছে ওরা, তবে এটা অনেক বড় ও ভারী। দরজার পাশে আরো 2জন গার্ড বসে আছে, হাতে সাবমেশিন গান।
ওদেরকে এগিয়ে আসতে দেখে দাঁড়ালো তারা। দরজার ফ্রেমের পাশে পাথরে গাঁথা রয়েছে একজোড়া ব্র্যাকেট, সেগুলোর ভেতর থেকে দুটো ইস্পাতের তার বের করলো একজন গার্ড। ব্রুনেল বলল, 1 ঘন্টা পর আলো নিভিয়ে দেয়া হবে। ভালো কথা, এখানকার আইন কানুন সম্পর্কে জেনের কাছ থেকে জেনে নিও। বাকি সবাই তেমন কিছু বলতে পারবে না। এ যেন একটা আর্মি ব্যারাক রুম। ওদের পেছনে দরজা বন্ধ হতে ভাবল রানা। লম্বায় প্রায় 80 ফুট, চওড়ায় 30 ফুটের মতো। দুদিকে সারি সারি ফেলা হয়েছে ক্যাম্প বেড। প্রাচীন মিস্ত্রিদের খাড়া করা পাথরের 4টি পিলার এখনো টিকে আছে, ধরে রেখেছে বিশাল ছাদটাকে। সিলিং থেকে ঝুলছে 3টে ইলেকট্রিক ল্যাম্প। বয়স্ক এক লোক মুখটা ডেবে আছে ভেতর দিকে, মাথা নিচু করে বসে রয়েছে একটা বেডে। চেহারায় অন্যমনস্ক ভাব, তাকিয়ে আছে নিজের হাত দুটোর দিকে। লন্ডন ছাড়ার আগে রানা ও সোহানা প্রফেসর ডেভিড ওয়াইটস্টোনের ছবি দেখেছে। ভদ্রলোকের বয়স 56 কি 57, কিন্তু এই লোকটাকে দেখে মনে হলো বয়স 80-র উপর ছাড়িয়ে গেছে। ভালো করে তাকাতে প্রফেসর ওয়াইটস্টোনের সঙ্গে তার চেহারার মিলটা লক্ষ্য করল রানা। দরজা খোলার সময় মুখ তুলে তাকাননি তিনি। ক্যাম্প বেডে শুয়ে রয়েছে আরো 6 জন লোক, তারাও কেউ নড়াচড়া করেনি। কাছাকাছি লোকটার দিকে তাকালো রানা। হয়তো তরুণী, তবে বয়স আন্দাজ করা কঠিন। দাড়িতে ঢাকা পড়ে আছে নখ থেকে মুখের নিচের অংশ, এলোমেলো মাথার চুল কপালটাকেও প্রায় ঢেকে রেখেছে। ভয়ের ভাব ছাড়া চোখ দুটো শূন্য। খুব করে কেশে তার দৃষ্টি আকর্ষণ করলো রানা। ওর দিকে তাকালো সে। কয়েক সেকেন্ড পর কাতর কণ্ঠে বলল, চিঠি একটা সত্যি লিখেছি, তবে ঈশ্বরের কিরে, তাতে আমি তোমাদের বিরুদ্ধে কিছু লিখিনি। হ্যাঁ, মাঝে মধ্যে বন্দীদের চিঠি লিখতে দেবে ওরা, দেখে যেন মনে হয় সবকিছু স্বাভাবিকভাবে চলছে। কিন্তু চিঠিতে যদি এখানকার পরিস্থিতি সম্পর্কে আভাসেও কিছু লেখা হয়, গ্যাস চেম্বারে নিয়ে গিয়ে দাওয়াই দেওয়া হবে। ঠিক আছে, শান্ত হও, বলল রানা। আমরা তোমাদের লোক। অসুস্থ বোধ করছে আশরাফ। ব্যথাটা মাত্র 2 মিনিট সহ্য করেছে সে। এই লোকটা, এরা সবাই পুরো 8 ঘন্টা ধরে দৈনিক 3 বার ভোগ করেছে সেই অসহ্য নরক যন্ত্রণা। ওরা প্রথম যখন এখানে আসে, সবাই নিশ্চয়ই সুস্থ, সমর্থ ও সাহসী মানুষ ছিল, কিন্তু এই মাত্রা ছাড়ানো নৃশংস ব্যথা সহ্য করা কোনো রক্ত মাংসের মানুষের পক্ষে সম্ভব নয়। গ্যাসের মিহি স্প্রে পোড়ায় না বা কাটে না, আক্রমণ করে নার্ভে। একটা পর্যায়ে জ্ঞান হারাতে হয়। জ্ঞান ফেরার পর দেখা যায় প্রাণ শক্তি আগের চেয়ে অনেকটা কমে গেছে। এভাবে কমতে কমতে যেটুকু অবশিষ্ট থাকে, মানুষটাকে দেখে মনে হবে জড় পদার্থে পরিণত হতে আর বেশি দেরি নেই। এসে বর্বরতা, ঠান্ডা মাথায় অবিশ্বাস্য নিষ্ঠুর আচরণ করা হচ্ছে লোকগুলোর সঙ্গে। আশরাফ অনুভব করলো তার আঙুলগুলো এমনভাবে নড়ছে যেন এই মুহূর্তে পেনিফিদারের গলায় রয়েছে ওগুলো। পেনিফিদার, ব্রুনেল বা পাইথনের। ওদেরকে খুন করার জন্য তার ভেতর যেন একটা আগুন জ্বলে উঠল। সে জানে ভাবাবেগের এই বন্যাটা সরে গেলেও ওদেরকে মৃত দেখতে চাওয়ার ইচ্ছেটা তার ভেতর থেকে যাবে, কারণ এ ধরনের মানুষদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পাশ থেকে তার কাঁধে হাত ছোঁয়ালো সোহানা, শান্ত গলায় বলল, ওদিকে তাকাও, জেনি। আশরাফের মন থেকে সমস্ত চিন্তা এক পলকে মুছে গেল। মনে হলো লম্বা গুহার সংলগ্ন আরেকটা অংশ থেকে বেরিয়ে এলো জেনি। শেষ প্রান্তের ডান দিকে দাঁড়িয়ে রয়েছে সে। তার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো আশরাফ, মুখে কথা জোগালো না। গলা চড়ালো রানা, সাবধানে বলল, হ্যালো জেনি।